বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ জাতীয় সংসদ সদস্যরা, নির্বাচিত জাতীয় সংসদ সদস্যরা ত্রয়োদশ জাতীয় সংসদের তারা শপথ গ্রহণ করবেন সকালে, এবং শপথ গ্রহণ শেষে সংসদীয় দলের সভা হবে, সরকারি দলের, সেই সভায় তারা সংসদ নেতা নির্বাচন করবেন, ডেপুটি লিডারও নির্বাচিত করতে পারেন। বিকেলে নতুন মন্ত্রিসভা এবং তার আগে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবেন। তবে জাতীয় সংসদ সদস্যরা শপথ গ্রহণের সঙ্গে আরও একটি শপথ গ্রহণ অনুষ্ঠান হবার কথা একই দিনে, সেটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের। যদিও এটি নিয়ে এখন পর্যন্ত আমাদের জানা তথ্য মতো এক ধরনের বড় জটিলতা তৈরি হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংবিধান সংস্কার পরিষদের যে শপথ গ্রহণ তার বৈধতা বা সাংবিধানিক যে বিষয়, এটা সংবিধানে অন্তর্ভুক্ত নেই, এটার আরও অনেকগুলো বিধিবিধানের ইস্যুজ আছে, সেগুলো অনুপস্থিত থাকায় এই শপথ গ্রহণটিতে তারা খুব একটা আগ্রহী নয় বা রাজি নয়। এর যৌক্তিকতা অযৌক্তিকতা নানানজন নানানভাবে বিশ্লেষণ করতে পারেন। তবে সব মিলিয়ে নতুন সংসদের কাছে আমাদের প্রত্যাশা কি, নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা কি, একই সঙ্গে সরকার এবং প্রধানমন্ত্রীর সামনে কী কী ধরনের চ্যালেঞ্জ আছে, বিশেষ করে আশু চ্যালেঞ্জগুলো কী, তারপরে তো অবশ্যই মধ্যবর্তী এবং দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জগুলো কী, সেগুলো নিয়ে সময় থাকলে আমরা আলোচনা করবার চেষ্টা করব। আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়বসা আছেন অর্থনীতিবিদ, শিক্ষক, লেখক এবং দীর্ঘদিন তিনি জাতিসংঘ সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন ডক্টর সেলিম জাহান। আমার বায়বসা তিনি, আমার ডানে রয়েছেন মামুন রশিদ, ব্যাংকার, অর্থনীতির বিশ্লেষক, লেখক এবং শিক্ষক। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর সেলিম জাহান, প্রথমে আমি একটু আপনার কাছ থেকে আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাইব যে একটা জটিলতা এখন পর্যন্ত লক্ষণীয়, যে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ দুটোরই শপথ গ্রহণ আজকে হবার কথা, সরকারের দিক থেকে সেরকমই বলা হয়েছে, কিন্তু বিএনপি বলছে যে সংবিধান সংস্কার পরিষদ বলে সংবিধানে আসলে নেই, বা এবং তার শপথ গ্রহণের যে প্রক্রিয়া সে সম্পর্কে কোনো পরিষ্কার কোনো স্বচ্ছ কিছু নেই, কাজেই তারা এটা করতে চায় না। আপনার বক্তব্য শুনতে চাই। আমি অবশ্য সংবিধান বিশেষজ্ঞ নই, আইনজ্ঞও তো নই, তবে সাধারণ বুদ্ধিতে যেটা বুঝি, যেটা বিএনপি বলছে যে সংবিধানে যে সমস্ত বিধান রয়েছে সেটা মেনেই তারা শপথ গ্রহণ করবেন, এবং সত্যিকার অর্থে সংবিধানে এই যে সংবিধান পরিষদের পক্ষে শপথ গ্রহণের কোনো বিধান নেই। এখন এমন হতে পারে যে হয়তোবা তারা এটাও হয়তো বলেছেন যে এই সংবিধান পরিষদ, সংস্কার পরিষদ, এটা আগে সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে এবং তারপরে এটা হবে। তা আমি মনে করি যে আসলে সাংসদ হিসেবে তাদের শপথ গ্রহণের জন্য ন্যূনতম কী প্রয়োজন, সাধারণ মানুষের বুদ্ধিতে আমি বুঝি যে ন্যূনতম তাদের প্রয়োজন হচ্ছে যে সংবিধানে যে বিধিবিধান রয়েছে তার মাধ্যমেই তারা সাংসদ হিসেবে শপথ গ্রহণ করতে পারেন। আর সংবিধান সংস্কার পরিষদ সেটা একটা ভিন্ন পরিষদ বা একটা ভিন্ন বলয়ের, সেটার জন্যে শপথ গ্রহণের কারণে হয়তো অন্যান্য অনেক কিছু শর্ত হয়তো মানতে হবে। তা আমি মনে করছি যে আলাপ আলোচনার মাধ্যমে নিশ্চয়ই যে দলগুলো নির্বাচিত হয়েছেন তারা এটার একটা পন্থা বার করবেন, কারণ আমরা এই জায়গায় যেতে চাই না। এই নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া, আমাদের ভোটাধিকার প্রয়োগ করার পরে আমরা আগামীকাল এমন একটা জায়গায় যেতে চাই না যেখানে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সেটা আমার মনে হয় যে বাংলাদেশের জনগণ প্রত্যাশা করছে না। এটা মামুন রশিদ কি মনে করেন? এবং আমরা দেখলাম যে এই যে জুলাই চার্টারের যারা উদ্যোক্তা ছিলেন, আমি বলবো উদ্যোগী ছিলেন এই বিষয়ে, যারা এনসিপি, তারা এটিতে স্বাক্ষর করেন। গতকাল সন্ধ্যায় তারা এটি স্বাক্ষর করেছেন, এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে। ধন্যবাদ। আমি তো আরও, স্যার যখন বললেন উনি বিশেষজ্ঞ নন কিংবা আইনজ্ঞ নন, আমি তো আরও কাঁচা এখানে স্বাভাবিকভাবেই। তো কিন্তু আমার একটি হচ্ছে প্রত্যাশার জায়গা থেকে, সেটা হচ্ছে যে এরকম একটি অংশগ্রহণমূলক উৎসবমুখর নির্বাচনের পরে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে, এবং যেখানে উদার গণতন্ত্রকামী জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে বলে আমার মনে হয়, এবং যেভাবে বিজয়ী দলের প্রতি সারা বিশ্ব থেকে এবং বাংলাদেশের জনগণ তো অবশ্যই সবচেয়ে বড় বিষয়, এখানে পরিধানযোগ্য বিষয়, তাদের এত সমর্থন,
সেই প্রেক্ষিতে আমি মনে করি মহান সংসদের উপরে ছেড়ে দেওয়া উচিত আমাদের এই বিষয়গুলো। অতীতে অনেকগুলো ভুল ছিল, আমি নিজে অনেক সময় চেষ্টা করেছিলাম ডিপে যেতে, সংবিধান সংস্কারের প্রেক্ষিতে যে উপদেশগুলো আনা হয়েছে, তো সেইগুলা বাস্তব কথাকে এক লাইনে আমি আপনাকে বলেছিলাম, আগের বার বলেছি কিনা মনে পড়ছে না এখন, আমি একজন অত্যন্ত মানে সচেতন এবং সিনিয়র আইনজীবীর কাছে গিয়েছিলাম বিষয়গুলো বোঝার জন্য, হোয়াট ইজ অল অ্যাবাউট দিস সংবিধান সংস্কার। উনি আমাকে শুধু একটি কথাই বললেন যে বাংলাদেশ সরকার এখন যে চলছে এটা কি সংবিধান সম্মতভাবে চলছে? আমি বললাম যে আমি তো জানি না পুরা। বলে 106 ধারায় চলছে, যদি তখন রাজনৈতিক দলগুলো আরও কিছু ব্যত্যয় চাইতো মহামান্য কোর্টের কাছে, তারা হয়তো সেগুলো দিত। দ্যাট মিনস যদি সংবিধানের 106 ধারা 107 ধারায় চলে থাকে, দ্যাট মিনস সংবিধান মোতাবেকই বাংলাদেশের সরকার এখন পরিচালিত হচ্ছে। এটা যেই মানে যেটাকে একটুখানি আইনের চোখে আরও রিভ্যালিডেশন নিয়ে পরিচালনা করুন না কেন, এখনও রাষ্ট্রপতি সত্য, এখনও আইন সত্য, সংবিধান সত্য যদি হয়, তাহলে আমি ওনাদের সাথে একমত যে সংবিধান সম্মত উপায় যেটা নাই সেটা যেহেতু সবাই অন্তত সই করেছে, কিছু দ্যাট মিনস কিছুটা সংস্কারের প্রয়োজনীয়তা আছে বলে আমাদের মনে হয়। এবং বিএনপি তো তার, আমি যদি ভুল না করে থাকি, তার নির্বাচনী ইশতেহারে ঢুকিয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, তারপরে দুটি বেশি থাকবে কি থাকবে না এগুলার ব্যাপারে তারা খুব মানে কার্যকরভাবে চিন্তা ভাবনা করছে। সো সেই ক্ষেত্রে আমি মনে করি সংসদটা শপথ নিতে দেন মাননীয় সংসদ সদস্যদের, সংসদেই আলোচনা হোক স্পিকার নির্বাচনের পরে স্পিকারের নেতৃত্বে। তারপরে এটি যেহেতু জনগুরুত্ব সম্পন্ন এবং প্রত্যেকটি দল যেহেতু মানে অ্যাটলিস্ট জুলাইয়ের রক্তপাতের প্রতি কমিটেড, তারা পরিবর্তনের প্রতি কমিটেড, এবং লেটস অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি, এইটার কারণে আজকে কিন্তু সংসদ নির্বাচনটা আমরা করতে পারলাম, নাহলে তো আরও 3-4 বছর পরে সংসদ নির্বাচন হওয়ার কথা। সেই প্রেক্ষিতে আমার মনে হয় আমরা যদি এতটুকু ট্রাস্ট করতে পেরেছি, ভোট দিতে পেরেছি, এবং মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী ভোট দিয়েছেন, সুতরাং আমরা ওয়েট করি সংসদটা সদস্যরা, মাননীয় সদস্যরা শপথ নিক, সংসদ বসুক, কার্যকর একটি সংসদ হোক, তারপরে আমরা নতুন করে আর কোনো জটিলতা যেন কিংবা ভোটাভুটির ভিত্তিতে জনগরিষ্ঠতার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তটা নিই। জি, ডক্টর সেলিম জাহান, আজকে সংসদ সদস্য শপথ নেবেন, একই সঙ্গে প্রধানমন্ত্রী শপথ নেবেন, নতুন প্রধানমন্ত্রী, এবং ক্যাবিনেটও শপথ নেবেন। আমি একটু প্রথমেই প্রধানমন্ত্রী তো আর কেমন চাই বলবার সুযোগ নেই, কারণ প্রধানমন্ত্রীকে আমরা কেমন দেখতে চাই সেটা নিয়ে আলোচনা করতে পারি। তো আপনাদের কাছে আমার সেটাও যে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে আমরা কেমন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, একই সঙ্গে আপনাদের কাছ থেকে মন্ত্রিসভাটা কেমন হবে বা কেমন আপনারা প্রত্যাশা করেন, বিশেষ করে আপনাদের কোনো বিশেষ বিশেষ মন্ত্রণালয়ে আছেন কিনা যেখানটাতে বেশি নজর দেওয়া উচিত, বা সেখানকার জন্য কোনো বিশেষ ধরনের ব্যক্তিবর্গকে আপনারা, আমি নাম অর্থে বলছি না কিন্তু যোগ্যতা অর্থে বলছি, যে আপনারা দেখতে চান কিনা, নাম যদি বলতে চান সেটাও বলতে পারেন, আপনি অ্যাপ্রিশিয়েট করবেন। আচ্ছা, আমি জিল্লুর আপনার যে তালিকা বললেন সেটার আগে, মানে মন্ত্রিসভায় কে থাকবেন সেই তালিকা নয়, বিষয়ের যে তালিকা বললেন সেটা আমার মনে হয় যে তার আগেও একটা বিষয় হয়তো আমরা দুজনে আলোচনা করতে চাই, যে কেমন সংসদ চাই। আমি বলেছি সেটাও আলোচনা করবো। তো আমি সরকারের, যেহেতু মানুষের কৌতূহলটা অনেক বেশি সরকারে থাকবে, সেই কারণে সরকারের আলোচনা করে আমি সংসদে পরে যেতে চাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরে এখন যদি যে প্রশ্নটা আপনি আগে করেছেন যে প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা কি, বা প্রধানমন্ত্রী কি ধরনের কার্যকর, তাকে আমরা কেমন দেখতে চাই, তা আমার মনে হয় যে এটার তো 3টে দিক আছে। একটা দিক হচ্ছে তাকে রাজনৈতিকভাবে আমরা কিভাবে দেখতে চাই, এবং আমি মনে করি যে আজকে যে জিনিসটি সবচেয়ে বেশি জরুরি ঘরের মধ্যে এবং ঘরের বাইরে বিদেশে, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর প্রতি একটা আস্থা, জনগণের আস্থা, এখানে আমাদের অর্থনীতির মধ্যে যারা কাজ করছেন তাদের একটা আস্থা, ভবিষ্যতের তরুণরা যারা এই দেশভার গ্রহণ করবেন তাদের একটা আস্থা। এবং সেই আস্থাটা শুধুমাত্র যে সমর্থনের আস্থা তা নয়, আমরা আস্থা রাখতে চাই যে তিনি আমাদের যে কার্যক্রম, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, এখানে একটা নতুন হাওয়া নিয়ে আসবেন, এবং যেই হাওয়াটা হবে
পরমত সহিষ্ণুতার, সহনশীলতার এবং সবাইকে নিয়ে একটা পথ চলার, এই আস্থাটা জনগণ তার কাছে প্রত্যাশা করে। তেমনিভাবে তার কার্যক্রম, তার কথা এবং তার নীতিমালার প্রতি তার অঙ্গীকার, সেটাও কিন্তু একটা আস্থার জায়গা তৈরি করবে বাইরে, বৈদেশিক দিক থেকে। এবং সেখানে বিভিন্ন রাষ্ট্র কিন্তু তার কাছে প্রত্যাশা করবে যে তিনি কী জাতীয় পররাষ্ট্রনীতি অবলম্বন করেন। এবং বাংলাদেশের জন্য আমি মনে করি যে এটা বেশ জটিল, কারণ আমি যদি 3টা বলয়ের কথা চিন্তা করি, যে ভারত বাংলাদেশ সম্পর্ক সেটা একটা বলয়, বাংলাদেশ চীন একটা সম্পর্ক সেটা একটা বলয়, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ আরেকটা বলয়, এর বাইরেও বলয় আছে, কিন্তু 3টা যদি প্রধান বলয় থাকে, এই 3টে বলয়ের গতিময়তা এখানে একরকমের কার্যকর প্রক্রিয়ার মাধ্যমে এটা চলবে না। এবং সেখানে এর মধ্যে ভারসাম্য রক্ষা করা, কিন্তু আমাদের স্বার্থকে সংরক্ষণ করে সেই ভারসাম্য রক্ষা করা, সেটা যদি সেই দিকে তার যে কথা বা তার যে নীতির প্রতি অঙ্গীকার এবং নীতি তিনি যদি ব্যক্ত করেন, তাহলে সেটা একটা আস্থার জায়গা তৈরি করবে। এবং সেই আস্থার জায়গাটা যদি তৈরি হয় বিদেশে, তাহলে পরে কতগুলো অর্থনৈতিক ব্যাপার কিন্তু সহজ হয়ে আসবে। যেমন আমরা সবাই বলছি যে বিনিয়োগ তো আসছে না, তো সেই আস্থার জায়গা ছাড়া তো বিনিয়োগ আসবে না। কিংবা আমরা বলছি যে বাইরের বহু ব্যাপারে আমাদের যে সমস্ত প্রতিবন্ধকতা আছে সেগুলোকে তো আমরা উতরাতে পারছি না, তো সেই জায়গাতে একটা আস্থার জায়গা আছে। সুতরাং আমার কাছে, আমি এই প্রধানমন্ত্রী দেখতে চাই তার কাছ থেকে যে যিনি এই আস্থার জায়গাটা তৈরি করছেন। এক, দ্বিতীয়ত রাজনৈতিক দিক থেকে আমার মনে হয় যে তার বিভিন্ন কার্যক্রমের মাঝখানে আমরা দেখছি যে তিনি সহযোগিতার একটা হাত বাড়িয়েছেন সবার প্রতি। কারণ বাংলাদেশে এখন বর্তমানে যে অবস্থা আছে, তাতে একটি দল এককভাবে, তার সংখ্যাগরিষ্ঠতা যাই থাকুক না কেন, বাংলাদেশের যে প্রশাসন, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমস্যার সমাধান করতে পারবে না। খুব জটিল অবস্থায় আমরা আছি। এটার জন্য নিশ্চয়ই রাজনৈতিক মতানৈক্যতা থাকবে, কিন্তু তারপরেও কতগুলো জায়গায়, ন্যূনতম জায়গায় এক ধরনের মতৈক্য থাকতেই হবে। এবং এই মতৈক্য তৈরির কাজটা কিন্তু প্রধানমন্ত্রীর একটা অন্যতম কাজ। সেই জায়গাতে আমি চাই যে রাজনৈতিক দিক থেকে তিনি এমন একটা সম্পর্কের, এমন একটা পরিবেশের তৈরি করুন যেখানে ন্যূনতম কতগুলো জায়গায় আমরা জাতীয়ভাবে সমস্ত রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি একত্রে আমরা যেতে পারি। কারণ এখন এই অবস্থায় জনগণের, তাদেরকে যে ভোট দিয়েছেন, যে আস্থার জায়গাটা, জনগণের প্রত্যাশার জায়গাতে, সেখানে যদি কোনো রকমের বিভাজন হয়, এবং যেহেতু আমরা জানি যে এর আগে প্রচুর বিভাজন হয়েছে এবং জনগণ তার শিকার হয়েছে, সেখানে যদি বিভাজন হয় তাহলে পরে কিন্তু আমরা এই সমস্যাগুলোকে সমাধান করতে পারবো না। আর তৃতীয় যেটা, সেটা হয়তো আরও বিস্তৃতভাবে আমরা আলোচনা করব, যে আসলে আমরা প্রধানমন্ত্রীকে এমনভাবে দেখতে চাই যে অর্থনীতির একটা মজবুত ভিত তিনি তৈরি করেছেন। কারণ আমি যদি বলি যে বর্তমান সময় সবচেয়ে দুর্বল এবং নাজুক জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের অর্থনীতি, দেশজভাবে ও বাইরেও, তো আমার মনে হয় সেই আলোচনাটাতে আমরা পরে আসি। মন্ত্রিসভা কেমন দেখতে চান? মন্ত্রিসভা কেমন দেখতে চাই, এখন কথাটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যদি হন আমাদের এই প্রশাসনিক দেহের হৃৎপিণ্ড, তো মন্ত্রিসভা হচ্ছে তার শিরা উপশিরা। সুতরাং হৃৎপিণ্ডে কতটা রক্ত আসবে এবং হৃৎপিণ্ড থেকে আবার কতটা রক্ত উপশিরায় দিয়ে সমস্ত দেহে যাবে, সেটা কিন্তু অনেকটাই নির্ভর করছে যে ওই উপশিরা এবং শিরার প্রকৃতির ওপরে। অতএব মন্ত্রিসভায় আমরা এমন সব লোক দেখতে চাই যে যাদের প্রশাসনিক এবং দেশ চালানোর মতো কিছু অভিজ্ঞতা আছে। সব অভিজ্ঞ লোক থাকতে হবে এমন কথা আমি বলছি না, কিন্তু মন্ত্রিসভার মধ্যে অভিজ্ঞ এবং নবাগত বা তরুণ, তাদের মধ্যে একটা ভারসাম্য থাকা দরকার। এটা দরকার এই কারণে যে অভিজ্ঞ মানুষ যদি মন্ত্রিসভায় থাকেন, তাহলে পরে অনেক সময় প্রশাসনটা সহজ হয়। আবার আমরা সেই সঙ্গেও মনে করি যে তরুণেরা এখানে নতুন ধরনের চিন্তাধারা আনতে পারবেন, এটা হচ্ছে এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে মন্ত্রিসভা হয় কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের পরিপ্রেক্ষিতে, এবং মন্ত্রণালয়ের পরিপ্রেক্ষিতে যদি মন্ত্রিসভা হয়, তাহলে এমন সব মানুষকে আমরা সেখানে দেখতে চাই যে সেই মন্ত্রণালয়ের ন্যূনতম বিষয়গুলো তিনি বোঝেন। তিনি সব ব্যাপারে বিশেষজ্ঞ হবেন, পুরো ব্যাপারটি তিনি বুঝবেন, এটা প্রত্যাশিত নয়,
কিন্তু ধরা যাক যে একজন আমি এমনি বলছি যে পরিবেশের দিক থেকে অত্যন্ত অভিজ্ঞ এবং অত্যন্ত বিজ্ঞবান, তাকে এখন যদি আপনি আইনমন্ত্রী করেন কথার কথা, তাহলে কিন্তু প্রথমেই এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হলো। সুতরাং আমি মন্ত্রিসভায় এমন মানুষকে দেখতে চাই যে যারা বিষয়গুলো বুঝতে পারেন, বিষয়গুলোর প্রতি অঙ্গীকারবদ্ধ এবং বিষয়গুলোর প্রতি তাদের একটা ভালোবাসা আছে। কারণ এই জাতীয় ভালোবাসা না থাকলে বিষয়ের উপরে কোনো মন্ত্রী কিন্তু এটাকে প্রায়োগিক বা যান্ত্রিক দিক থেকে উপরে আর নিয়ে যেতে পারবেন না। আর যেটা যে মন্ত্রিসভার মধ্যে আমি এক ধরনের সমতা দেখতে চাই। সমতা হচ্ছে যে মন্ত্রিসভায় শুধু দু একজন নারী নিয়ে একটা প্রতীকী ভাবমূর্তি দেওয়ার কোনো মানে নেই। মন্ত্রিসভায় বিভিন্ন গোষ্ঠীর এক ধরনের প্রতিনিধিত্ব থাকা দরকার এবং মন্ত্রিসভায় যারা থাকবেন তাদের মধ্যে একটা সুসম্পর্কেরও প্রয়োজন আছে। কিন্তু কারণ দিনের শেষে এই মন্ত্রিসভা একত্রে বসে কাজ করবেন এবং সেখানে দায়বদ্ধভাবে কাজ সমষ্টিগতভাবে একদম, এবং সেখানে যদি চিন্তার সমন্বয় না থাকে, যদি ব্যবহারের সমন্বয় না থাকে, তাহলে পরে এটা অত্যন্ত জটিল হবে। আর শেষ কথা হচ্ছে যে মন্ত্রিসভায় রাজনৈতিক কারণে, দলগত কারণে দল থেকে রাজনীতিবিদদের এখানে অবস্থান থাকবে নিশ্চিতভাবে, কিন্তু মন্ত্রিসভার সঙ্গে সঙ্গে আমি এটাও বলতে চাই যে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব নির্বাচনও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সচিবেরাই মন্ত্রণালয় চালাবেন এবং মন্ত্রী নির্দেশনা দেবেন, তিনি এক ধরনের দিগদর্শন দেবেন, কিন্তু এই সচিবরা যদি দক্ষ এবং জবাবদিহিতা, দৃশ্যমানতার প্রতি অঙ্গীকারবদ্ধ না হন, তাহলে মন্ত্রী যতই দক্ষ হন না কেন আসলে মন্ত্রণালয়ের কাজ কিন্তু চলবে না। মামুন রশীদ স্যার অনেক সুন্দর করে বলেছেন। আমি বিগত প্রায় 19 বছর যাবৎ দাবি করতে পারি যে খুব কাছাকাছি বেশ কিছু মন্ত্রণালয়, বিশ্বব্যাংকের ক্রেডিট দেই, ইউএনকে ক্রেডিট দেই কিংবা এডিবিকে ক্রেডিট দেই, কাজ করার সুযোগ হয়েছে, ইনক্লুডিং ক্যাপাসিটি বিল্ডিং অফ দ্য পার্লামেন্ট মেম্বার্স। সো আমার অভিজ্ঞতা হচ্ছে একটা, আমি কি চাই সংসদ থেকে এক নাম্বার, সংসদের প্রশ্নটা আমরা পরে যে আমরা প্রধানমন্ত্রীকে কেমন দেখতে চান? প্রধানমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী যখন মন্ত্রিসভা মিস্টার তারেক রহমান, যেহেতু আমরা এখন সিলেক্ট হয়ে গেছেন, মোটামুটি প্রধানমন্ত্রী কোনো চরম কোনো ঘটনা না ঘটলে, সেই ক্ষেত্রে যেটা আমরা চাই না, অনাকাঙ্ক্ষিত অফকোর্স, সেটা হচ্ছে যে যেভাবে উনি পুল করেছেন গেল 16 বছর তার দলকে, বিজয়ী দলকে, এবং উনি আসার পরে 25শে ডিসেম্বর থেকে দিওয়ে, আমরা আমাদের হার্ভার্ড টিচার বলেছিল যে লিডারের সবচেয়ে বড় গুণ হচ্ছে দি ওয়ে হি ক্যারিজ হিমসেলফ। তো এই কথাটা যদি বলতে পারি, দি ওয়ে হি হ্যাজ ক্যারিড হিমসেলফ, উনি সর্বশেষ টাইমকে যে সাক্ষাৎকারে বলেছেন, আমি যদি একটু আগে আসতে পারতাম, দলটাকে যদি আরও গুছাতে পারতাম, তাহলে আমি হয়তো আরও সুন্দরভাবে এগোতে পারতাম। সো আমি মনে করি, এবং আমাকে যারা প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে কাজ করেছেন, বিশেষ করে আমাদের ক্যাডেট কলেজের কিছু সিনিয়ররা খুব কাছাকাছি থেকে এডিসি পর্যায়ে কাজ করেছেন, যারা এখনও বেঁচে আছেন, তাদের কাছে যেটা শুনেছি, প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আমি অনেকটুকু নিজের থেকে কাছ থেকে দেখেছি, এবং ডক্টর কামাল সিদ্দিকী যেহেতু ওনার সাথে খুব ক্লোজলি কাজ করতেন, সেই ক্ষেত্রে আমার অনেকগুলা সেটিং দেওয়ার সুযোগ হয়েছে ডক্টর কামাল সিদ্দিকীর সাথে। আমি যতটুকু বুঝেছি, পরবর্তীকালে ব্যক্তিগত পর্যায়ে অন্যদের সহায়তায় আমি ওনার সাথে ইন্টারাকশনের সুযোগ হয়েছে। সো আমি আমার ওই সিনিয়র সামরিক বাহিনীর যারা বড় ভাই আছেন, তাদের প্রেক্ষিতে বলতে চাই যে তারা বলেছেন আমাকে গতকালও যে প্রেসিডেন্ট জিয়া রহমান কিংবা ম্যাডাম জিয়া, তারা যেভাবে নির্মোহভাবে ব্যক্তিগত পর্যায়ে দেশ চালিয়েছেন, কোথাও কোনো নিজস্ব মানে আয় উন্নতি, নিজের ভালো কি হবে, এগুলা প্রেসিডেন্ট জিয়া কখনো চিন্তা করতে দেখেন নাই কাউকে। যিনি নাকি ওনার বাসার এসিটা সিএমএইচকে দিয়ে দিতে বলেছিলেন, ওনার এডিসিকে 7 দিনের জন্য। সিএমএইচ সিসিও নিডস ইট মোর দ্যান মাই ওন ফ্যামিলি। তো সেই পিতামাতার সন্তান হয়ে ওনাদের বক্তব্য অনুসারে যদি 20%ও মিস্টার তারেক রহমান ধারণ করেন, তাহলে ইট ইজ এনাফ ফর দিস কান্ট্রি। সো আমরা অফকোর্স উনি যেভাবে ওনাকে ক্যারি করেছেন, যেভাবে নির্বাচনটাকে কনফিডেন্স ইনস্টিল করে সবার মধ্যে এনেছেন ওনার পক্ষে, এবং যেভাবে উনি সবাইকে অ্যাকোমোডেট করার চেষ্টা করছেন, সম্মান দিচ্ছেন, এবং
এটা বলা হয়েছে, একটা পত্রিকা নিউজ করেছে যে তারিক জিয়া মার্কেটেড ফ্যামিলি ভ্যালুস, ওনার ওয়াইফ, ওনার মেয়ে, তারা যে তাদের সাথে যারা ইন্টারেক্ট করেছে তারাও বলেছে। এবং আরেকটি কথা বলেছে, এখানে পরে কোনোদিন হয়তো সুযোগ পাবো না, প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে তো মানুষ শুধু তৈল নির্বাহ করতে থাকে ওই লোককে। সো আমাকে দুইটা কথা বলেছেন। আমাকে আমার এক শিক্ষক তুল্য, উনি পরবর্তীকালে বিলাতের একটা ইউনিভার্সিটিতে পড়াতে চলে গিয়েছেন, তো ওখান থেকে রিটায়ার করে ফেলেছেন। উনি আমাকে বললেন যে দুইটা কথা মামুন, সব কথা বাদ দিয়ে বলি, একটা হচ্ছে বিলাতের ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টকে 17 বছর দেখেছে একটা লোক। সেকেন্ড হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদরা খুব কম সময় পায় পরিবারের জন্য, পিছনে যাওয়ার সময় পায় না, বাইরের দহলিজে 100 কাপ চা খায় নেতা কর্মী এদের সাথে। এই ভদ্রলোক যে কোনো কারণে হোক 17 বছর দুইজন ডিস্টিংগুইশ মহিলার সাথে কাটিয়েছেন। দিস ইজ আনপ্যারালাল। তুমি এন্টার এশিয়া প্যাসিফিকে কোনো রাজনৈতিক নেতা দেখাতে পারবে না যে এরকম একটা অ্যাকমপ্লিসড ফ্যামিলি ভ্যালুস ধারণ করে, যাকে 17 বছর দুইজন ডিস্টিংগুইশ মহিলার সাথে কাটাতে হয়েছে। সো এটা আমি কিছুটা হয়তো পক্ষপাতমূলক কথা বললাম। স্যার যে কথাগুলো বললেন, যে আমি এটার আলোকে আমি দুইটা জিনিস, একটা হচ্ছে মন্ত্রণালয় পর্যায়ে আমি যেটা চাই সেটা হচ্ছে যে আমি 7টা মিনিস্ট্রিকে মনে করি মানে সময় পরম্পরায় প্রচণ্ড ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। একটা হচ্ছে অর্থ, অফকোর্স, একটা হচ্ছে বাণিজ্য, ভূ রাজনীতি, কন্ট্রাক্ট, টেরিফ, তারপরে হচ্ছে এই অ্যান্টি ডাম্পিং। মানে আমি বিজিএমের অ্যাডভাইজার ছিলাম মোস্ট ক্রিটিক্যাল টাইমে, তাজরিন এবং রানা প্লাজা ওই সময়ে। তারপর আমি আমাদের কাজের ফলেই কিছুটা দাবি করতে পারি আমি গর্বের সাথে, যে আমরা যে অ্যাপারেল সামিট, অ্যাপারেল স্টোরি, তারপর আমরা যে বিজিএমের সেন্টার ফর এক্সেলেন্স করলাম, আইএলওর সাথে কাজ করেছি। আমি কিন্তু কোথাও বাণিজ্য মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় ছাড়া আমি টেক্সটাইল মিনিস্ট্রিকে দেখি নাই সুদীর্ঘ এই 2 বছরে। কখনো আমাদের কোনো মিটিং করতে হয় নাই। একটা অর্থ, বাণিজ্যের সাথে শিল্প, টেক্সটাইলকে ইজিলি এটা করে দিতে হতে পারে। পররাষ্ট্র আমরা দেখেছি, স্যার যেটা অত্যন্ত সুন্দর করে বললেন, আমার থেকে অনেক ভালো বললেন, যে আমাদের 3টি অক্ষশক্তি এবং বাজার বিবেচনায় 4টি, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন ইজ এ ভেরি বিগ মার্কেট ফর আস এবং ওদেরকে ইগনোর করা সম্ভব না। আমরা যদি আমাদের শ্রমশক্তির কথা চিন্তা করি, আমাদের মানে বৈদেশিক মুদ্রা আয়ের কথা চিন্তা করি, রপ্তানির কথা চিন্তা করি, এমনকি মিডল ইস্টকেও আমাদের যেভাবে সৌদি আরব জেগে উঠছে এটার বেনিফিটটা নেওয়া, যেভাবে টার্কি জেগে উঠছে, যেভাবে মালয়েশিয়া জেগে উঠছে সেমি অক্ষশক্তির মতো, তাদেরকে আমাদের কগনিজেন্সে নেওয়া দরকার। সেই ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিরাট ভূমিকা, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি পররাষ্ট্র এবং বাণিজ্য মন্ত্রণালয় অত্যন্ত ক্লোজলি কাজ করে এখন গ্লোবালাইজেশনের জগতে, জিওপলিটিক্সের জগতে। তারপরে আসছে কৃষি, খাদ্য নিরাপত্তা। এখানে আমি খাদ্য মন্ত্রণালয়কে খুব একটা অ্যাক্টিভ দেখি নাই, বাট এগ্রিকালচার মিনিস্ট্রি ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স। তারপরে ইদানিংকালে গেল 15 বছর আমি দেখেছি একটা মন্ত্রণালয় প্রচণ্ড ইম্পর্টেন্ট, যেটা নাকি আমরা সংবিধান সংশোধন কমিটি, তারপরে অন্যান্য অনেক নির্বাচনী ইশতেহারের মধ্যে নিয়ে এসেছি, সেটা কি প্রযুক্তি এবং টেলিকম। এটা যে এত ইম্পর্টেন্ট, ইন্টারনেট যখন বন্ধ করে দিল, এবার কিন্তু আইনের মধ্যে ঢুকে ফেলা হচ্ছে, কোনো সরকার এসে ইন্টারনেট বন্ধ করতে পারবে না। সো প্রযুক্তি ও টেলিকম মন্ত্রণালয়। আরেকটি মন্ত্রণালয় যেখানে আমাদের দারিদ্র, আমরা দেখেছি যে কিভাবে এই ধর্মাশ্রয়ী গোষ্ঠীগুলোর এত উত্থান হলো, সেখানে প্রাথমিক পর্যালোচনায় আমাদের শিক্ষক তুল্য যারা স্যাররা আছেন তাদের সাথে আলোচনা আমি বুঝতে পেরেছি সমাজ মানে সোশ্যোলজি, অ্যানথ্রোপোলজি, এই সমস্ত ডিপার্টমেন্টের, পলিটিক্যাল সায়েন্স, এই সমস্ত ডিপার্টমেন্টের অনেকগুলা মাঠ পর্যায়ের কর্মকর্তার সাথে কথা বলে জানলাম যে দারিদ্র, তারপরে এই যে ইনইকুয়ালিটি, আয় বৈষম্য, এগুলা বিরাটভাবে কাজ করেছে। মানুষ যে এলিনেটেড হয়ে গেছে মেইন স্ট্রিম থেকে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং কি সোশ্যাল সেফটি নেট, ডিস্ট্রিবিউশন, এথিক্স অফ মানে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, এগুলো এনশিওর করার জন্য। আর দুইটা কথাই বলবো এটার সাথে, সেটা হচ্ছে আমি চাই একটা অত্যন্ত কার্যকর সংসদ, যারা মহামান্য রাষ্ট্রপতির বক্তৃতার উপরে পুরা সংসদের প্রথম অধিবেশন শেষ হয়ে যাবে না, তারা চ্যালেঞ্জ করবে, তারা শুধু বাজেট নিয়ে আলোচনা করবে না, বাজেটকে কার্যকর করবে কিভাবে, এবং বাজেটের আলোচনা হয়
বাজেট বাজেট সংশোধিত বাজেট নিয়ে কোনো আলোচনা হয় না, যে কেন আমরা যে বাজেট বরাদ্দ করলাম কেন ব্যয় করতে পারলাম না, কিংবা কেন অতিরিক্ত ব্যয় হলো, কেন আমাদেরকে কস্ট এসকেলেশন হলো। জনকল্যাণমূলক যে সমস্ত প্রকল্প আছে সেগুলোর প্রকল্পগুলো আমি এখানে অনেকবার বলেছি, 10,000 কোটি টাকার বেশি ব্যয় করতে হচ্ছে বাজেটের অ্যালোকেশন। প্রত্যেকটা মিনিস্ট্রি অডিট করতে হবে, এবং সেই ক্ষেত্রে প্রথম শুরু হবে এই অডিটটা সংসদীয় যে কমিটিগুলো করা হয় তাদেরকে অত্যন্ত শক্তিশালী করা। সেখানে প্রয়োজনে বলা হয়েছে বিরোধী দল থেকে এনে তাদের নেতা বানানো। আর সবচেয়ে বেশি দরকার পাবলিক এক্সপেন্ডিচার যে সংসদীয় কমিটি থাকে, যেটা নাকি যাদের প্রশ্ন করার কথা যে এত অডিট আপত্তি কেন, এত দুর্নীতি কেন, এত টাকা পয়সা মার গেল কেন, প্রকল্পের অর্থ অপচয় হলো কেন, সেই পাবলিক এক্সপেন্ডিচার যে পার্লামেন্টারি কমিটি থাকবে সেটাকে প্রচণ্ড শক্তিশালী করা উচিত। আর সবশেষে আমি বলবো যে ইদানিংকার যে বিষয়গুলা প্রচণ্ডভাবে এগিয়ে এসছে সেটা হচ্ছে যে আইন, সংবিধান, দ্বিতীয় হচ্ছে আমাদের প্রযুক্তি, তৃতীয় হচ্ছে আমাদের পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এগুলা নিয়ে ক্রমাগত আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের নিয়ে আমাদের প্রচুর ট্রেনিং দেওয়া উচিত, মানে ক্লাস্টার ধরে ধরে মাননীয় সংসদ সদস্যদের। এবং তারাও জানতে চান, আমি আগে কিছুটা জড়িত ছিলাম এই কাজে, আমি দেখেছি তারা প্রচুর প্রশ্ন তাদের মনে, শিখতে চান, জানতে চান। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের কিন্তু ইউএনের একটা স্টাডি হয়েছে যেটা আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের প্রশাসনিক সংস্কার কমিটি তাদের সুপারিশ নিয়ে এসছে, অপটিমাইজিং দ্য গভর্নমেন্ট। ডু উই নিড সো মেনি মিনিস্ট্রিজ, ডু উই নিড সো মেনি সেক্রেটারিজ। তো সেই ক্ষেত্রে প্রশাসনিক সংস্কার কমিটি আমি দেখেছি যতটুকু প্রাথমিক পর্যালোচনায়, তারা বলেছে সর্বোচ্চ 25টি মন্ত্রণালয় রাখার জন্য। তারা বলেছে সর্বোচ্চ 23 জন মন্ত্রী, পূর্ণমন্ত্রী আর 12 জন প্রতিমন্ত্রীর মধ্যে মন্ত্রিপরিষদকে সীমাবদ্ধ রাখার জন্য। আমি সম্পূর্ণভাবে এটা সমর্থন করি। সময় কখন আসবে, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সময়, এটা আমি জানি না। ওই যে ইউএনের যে প্রজেক্ট হয়েছিল অপটিমাইজিং দ্য গভর্নমেন্ট, কারণ আমাদের এত ব্যয় চলে যাচ্ছে গভর্নমেন্টের, আমাদের রেভিনিউ বাজেটের মানে ডেফিসিট, আমাদের উন্নয়ন বাজেট থেকে এনে টাকা দিতে হচ্ছে। তো এই যে আসপেক্টে বেতনের জন্য শুধুমাত্র সরকারের আমরা অপটিমাইজ না করতে পারি, আমাদের আকাঙ্ক্ষিত জায়গায় আমরা যেতে পারবো। মানে শিক্ষা, স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র, এই তিনটা মন্ত্রণালয় ওগুলো তো রেখে দিয়েছে, আপনার প্রশ্ন করেন নাই বলে। যেটা আইন শৃঙ্খলা, না ওটা রেখেছি, আইন শৃঙ্খলা এবং সমাজে উদারনৈতিক মনোভাব আনার জন্য ক্রিয়া ও সংস্কৃতিকে আরো বাড়ানো, প্রযুক্তি এবং কৃষি কথা রেখে দিয়েছিলাম। কেমন সংসদ চাই? আচ্ছা, সেটাতে আসার আগে আমি মামুনের ওখানে একটু যোগ করতে চাই। আপনি শিক্ষার কথা বলেছেন, এই 5 বছরে আমাদের শিক্ষায় যে ধরনের সমস্যা, জটিলতার সৃষ্টি হয়েছে সেটা সমাধান হবে না, এটা আমরা জানি। কিন্তু এই একটি জায়গা যেখানে বিনিয়োগ করে এবং এখানে যদি কিছুটা সংস্কার করা যায়, এটার প্রভাব কিন্তু অন্য সমস্ত জায়গায় পড়বে। সেটা আমাদের গণতান্ত্রিক সংস্কৃতিতে পড়বে, সেটা আমাদের সংসদের প্রক্রিয়ার মধ্যে পড়বে, সেটা আমাদের সমস্ত জায়গায় পড়বে। তা আমি মনে করি যে, এবং শিক্ষার জন্যে কিন্তু বাংলাদেশে অতীতে প্রচুর অনেকগুলো কমিশন হয়ে গেছে, সেই কুদরতে খোদা কমিশন থেকে। তো শিক্ষাকে একটা অন্যভাবে গুরুত্ব দিতে হবে, কারণ এই গুরুত্ব দিলে পরে অন্তত এই পথটা প্রশস্ত হবে যে আগামীতে এই শিক্ষাটা, তার মান, তারপরে তার কার্যকারিতা, এটা যাবে। এইটা একটা। আরেকটা হচ্ছে যে বাংলাদেশে এই যে কতগুলো কথা আমরা বললাম যে অর্থায়নের ব্যাপার, অর্থনৈতিক ব্যাপার, সমস্ত এটার জন্য পরিকল্পনা যে ব্যাপারটি, সেই পরিকল্পনার উপরে কিন্তু গুরুত্ব দিতে হবে। এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মনে থাকতে পারে যে বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত হয় তখন পরিকল্পনা কমিশনের যারা সদস্য ছিলেন তাদের মর্যাদা ছিল প্রতিমন্ত্রীর, এবং যিনি ডেপুটি চেয়ারম্যান ছিলেন তার মর্যাদা ছিল মন্ত্রীর। তো সেই জায়গায় আমরা কিন্তু পরিকল্পনা কমিশনকে দুর্বল করে ফেলেছি। বাংলাদেশ এখনও, সেটা স্বল্পমেয়াদী পরিকল্পনা হতে পারে 3 বছরের, দীর্ঘমেয়াদী 5 বছরের পাঠশালা পরিকল্পনা হতে পারে, কিংবা আরও বিস্তৃত পরিকল্পনা হতে পারে। কিন্তু পরিকল্পনা কমিশনকে যদি তার কার্যকারিতা না বাড়ানো হয়, তার সক্ষমতা না বাড়ানো হয়, তার মর্যাদা না বাড়ানো হয়, তাহলে পরে কিন্তু বহু জিনিস আমরা করতে পারবো না। আর তৃতীয়ত, মামুনের কথা ধরেই বলি যে অনেকগুলো মন্ত্রণালয়কে কিন্তু একত্রীভূত করার সুযোগ আছে, যেমন সেতু, তারপরে সড়ক, রেল, এগুলোকে আলাদা, শিল্প এবং বাণিজ্য, অর্থ পরিকল্পনা করে
করে দিলে পরে হয়তো কার্যকারিতা বাড়বে। কেমন সংসদ চাই, কেমন সংসদ সদস্য চাই সেটা তো আর বলা যাবে না, হয়েই গেছে। আমরা কতগুলো জিনিস সংসদের কাছে চাই, এবং মনে রাখতে হবে যে বহুদিন যাবৎ কিন্তু সংসদ ভবন এবং সংসদের প্রক্রিয়াগুলো ঠিক কার্যকরভাবে ব্যবহৃত হয়নি, এবং আমি মনে করি যে বাংলাদেশের সংসদ ভবন সবচাইতে কম ব্যবহৃত সংসদ হয়তো পৃথিবীতে। তা এখন যে জাতীয় সংসদ চাই তার প্রথম কথাটা হচ্ছে যে সংসদে মানে সারবস্তু সম্পন্ন আলোচনা চাই। সংসদে আমরা শুধুমাত্র বক্তৃতা চাই না, মেঠো বক্তৃতাও চাই না, কারণ মাঠের বক্তৃতাটা দেওয়ার অন্য জায়গায় সুযোগ আছে। সংসদে আমরা চাই যে বিরোধী দল এবং সরকারি দল সারবস্তু সম্পন্ন একটা বক্তৃতা দেবেন, সারবস্তু সম্পন্ন বিষয়গুলো তুলে আনবেন। এবং সংসদে আমরা এটাও চাই যে সাংসদ যারা এসছেন তাদের একটা অঙ্গীকার আছে যেখান থেকে তিনি নির্বাচিত হয়েছেন, কিন্তু তিনি শুধু সে জায়গার প্রতিনিধি নন, তিনি পুরো বাংলাদেশ সংসদের একজন সাংসদ। অতএব এই আলোচনাগুলো যেন একেবারে স্থানীয় পর্যায়ের মধ্যেই আবদ্ধ থাকে, আমার জায়গায় কত বরাদ্দ হলো, কেন বরাদ্দ না হয়ে সার্বিকভাবে সংসদ কিন্তু বাংলাদেশের আইনগত দিক থেকে তো অবশ্যই, কিন্তু সর্বদিকেই একটা দিক নির্দেশনা দেবেন, সেটা একটা গেল একটা। আর দ্বিতীয় হচ্ছে যে সংসদে আমরা যখন বলি, সরকার যখন বলি, সরকার কিন্তু যারা শুধু সরকার গঠন করেছেন তারা নয়, বিরোধী দলও সরকারের একটা অংশ। সুতরাং আমরা চাই এমন একটা সংসদ যেখানে সরকারি দল বিরোধী দল গঠনমূলক সমালোচনার মাধ্যমে এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে এবং একটা পথ তারা খুঁজে নেবেন। সরকারি দল শুধুমাত্র তাদের গুণগান গাইবেন, বিরোধী দল শুধুমাত্র সরকারদের সমালোচনাই করে যাবেন, মাঝখান দিয়ে আমাদের কিছু লাভ হবে না। এবং তৃতীয় যে কথাটি, যেটা অনেক সময় বাংলাদেশ সংসদে আমরা দেখিনি, আমরা সংসদের মধ্যে একটা শিষ্টাচার এবং একটা সৌজন্যবোধ চাই। অনেক সময় আমরা সংসদের মধ্যে ভাষার ব্যবহার, কথার ব্যবহার, ব্যক্তিগত আক্রমণ, এগুলো আমরা সংসদে দেখেছি। এগুলো মাঠ পর্যায়ে চলে। আপনি যখন একটা রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন, জনসভায় হতে পারে, তাও হওয়া উচিত নয়, কিন্তু আমি মনে করি যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যে শিষ্টাচার জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সৌজন্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সঙ্গে আমার মতবিরোধ থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, কিন্তু সেটার জন্য আমি ব্যক্তিগত আক্রমণ করব না বা এমন কিছু বলবো না যেটা হয়তো আপনাকে আঘাত করবে। এই শিষ্টাচারের একটা সংস্কৃতি এবং একটা গণতান্ত্রিক সংস্কৃতি, এবং সেটা শিষ্টাচারের মধ্যে আপনার বরাদ্দ 30 মিনিট, আপনি সেটা বলতে 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 60 মিনিট 90 মিনিটে চলে গেলেন, অন্যকে আপনি সুযোগ দিচ্ছেন না, এটাও কিন্তু একটা সৌজন্যবোধের একটা অংশ। সেই জিনিসটি, সেই সংস্কৃতিটি আমি সংসদে দেখতে চাই। সো মিস্টার মামুনুর, চ্যালেঞ্জেস কি দেখেন প্রধানমন্ত্রী বা সরকারের জন্য? যেমন ধরেন, একটা তো ইকোনমিক চ্যালেঞ্জেস কী কী আছে অর্থনীতির ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, এগুলো নিয়ে এক ধরনের চ্যালেঞ্জ আছে। কূটনৈতিক ক্ষেত্রে ডক্টর সেলিম জাহান উল্লেখ করেছেন, আপনিও খানিকটা আলাপ করেছেন। পশ্চিমারা বাংলাদেশকে আসলে কিভাবে দেখবে, কী কী কাজ করবে, চীন আসলে কী কী বিবেচনা করবে, ভারতের সঙ্গে সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে কিভাবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে, আবার সেই সম্পর্ক কতখানি উষ্ণ করতে হবে, উষ্ণ করতে গিয়ে ভেতরে কী কী সমস্যা ফেস করতে হবে, সব মিলিয়ে আপনি কী ধরনের চ্যালেঞ্জ দেখেন? স্যার তো খুব সুন্দর বললেন। আমি যেটা ইমিডিয়েট চ্যালেঞ্জ দেখি, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে উন্নয়ন, এবং সেইখানে এই যে যার মতো কথা বলছে, আমরা ইদানিংকালে চলেই যাচ্ছে। আজকে সম্ভবত শেষ দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের, এখন ওনারা প্রটোকলের বাইরে কথা বলছেন, একজন জাস্টিফাই করছেন, কে পালিয়ে গেল, দায়িত্ব হস্তান্তর একটা প্রক্রিয়া রয়েছে, এটা প্রটোকল আছে এগুলা সম্পর্কে। আমরা অতীত তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, নির্দলীয় সরকার দেখেছি, তারা কিভাবে তাদের দায়িত্ব প্রত্যর্পণ করে গিয়েছেন, এতে আমাদের জলজন্ত প্রমাণ আছে। সুতরাং আমাদেরকে যদি কেউ শেখাতে চায় এখন, এটা অন্যায্য হবে। আমি আর কিছু বলবো না এটা নিয়ে। সো প্রথম কথা হচ্ছে যে মানে ল এনফোর্সমেন্ট অ্যান্ড চেইন অফ কমান্ডকে ইস্টাবলিশ করা মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড, আমি মনে করি যে আইন মন্ত্রণালয়টাকে অত্যন্ত শক্তিশালীভাবে নিতে হবে, পুরো আইন বিষয়টাকে
মানে বিচারালয়, আইন মন্ত্রণালয়, ওখানে অত্যন্ত শক্তিশালীভাবে, কারণ আমাদের সংবিধান বিষয়টা রয়েছে, অনেকগুলা জিনিস কিন্তু আমাদের এখন গ্রেতে চলছে। কি রাষ্ট্রপতি কি করতে পারে, এই স্পিকার নাই, কে শপথ পড়াবে, এগুলো আমাদের ক্লিয়ার করে ফেলতে হবে, নাইলে পরবর্তীকালে আননেসেসারি স্যার যেটা বললেন সংসদে উচ্চধ্বনি করা, অকার্যকর করে দেওয়া সংসদকে, এটার কিন্তু সম্ভাবনা রয়ে গেছে, অনেকেই আলোচনা করছেন। সুতরাং আমাদের এই সংবিধান বিষয়ক জ্ঞান এবং সংবিধান বিশেষজ্ঞদের মধ্যে থেকে একজন মানে আইনমন্ত্রী বেছে নেওয়া এবং আমাদের বিচারের রোলগুলোকে আমরা তো আর প্রভাবিত করতে পারবো না এটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারে, কিন্তু আমরা এনশিওর করতে পারি যাতে করে এই যে অনেক অতীত থেকে যে সমস্ত খারাপ প্র্যাকটিসগুলো আমাদের বিচারালয়কে ঢুকে পড়েছে সেগুলা থেকে মুক্ত রেখে কিভাবে সংখ্যাগরিষ্ঠের স্বার্থটাকে আমরা নিশ্চিত করব আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এবং বিচারালয়ের মাধ্যমে, এটি একটি বিরাট চ্যালেঞ্জ। আর থার্ড হচ্ছে যে শিক্ষাঙ্গনে এই যে একটা ব্যাপক শিক্ষার বাইরে চলে গেছে ছাত্ররা, ইয়াংরা, তাদেরকে ক্লাসে ফেরত এনে তাদের কাজটা বোঝানো। আমি দেখি যে অত্যন্ত দুর্বলভাবে কোনো কোনো ক্ষেত্রে শিক্ষকরাও, অফকোর্স আপনি তো নিজে জানেন, এখানে আমাদেরকে বিগত সরকারের সময়, নির্বাচিত সরকারের সময় বলা হতো যে ঢাকা ইউনিভার্সিটি টিচারদেরকে যে ম্যানেজ করতে পারবে না সেই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। নিঃসন্দেহে স্যারের যে আকাঙ্ক্ষাগুলো আমরা শুনলাম, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনেছি, সেই ক্ষেত্রে আমি তো অবশ্যই আমি অনেক চিন্তিত যে হাউ ডু ইউ টেম দিস এডুকেশনাল ইনস্টিটিউশন এবং হাউ ডু ব্রিং দ্যাম টু দ্য মানে সেন্টার অফ এক্সিলেন্স। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নাল বের হয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগের কোনো গবেষণাপত্র বের হয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের প্রমোশনের জন্য ওই যে পত্রপত্রিকায় যে অসমুদ্রিত সূত্র থেকে লেখাকে তার গবেষণাপত্র হিসাবে স্থাপন করেন এবং প্রমোশনের যা মিটিংয়ের যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে ভালো শিক্ষকরা যান অন্য বিশ্ববিদ্যালয়ের প্রমোশন কমিটির মিটিংয়ে, তারা কিন্তু অনেক দুঃখ নিয়ে ফেরত আসেন যে ভিসি মহোদয় কিংবা প্রভিসি মহোদয় কিংবা ডিন মহোদয় প্রচণ্ডভাবে প্রমোট করছেন যে না উনার তো পত্রিকায় লেখা আছে ইত্তেফাকে, উনার তো লেখা ছাপা হয়েছে ফিনান্সিয়াল এক্সপ্রেসে, ওগুলার ভিত্তিতে আর সময় নাই, বুঝেন না, ডিন, প্রভোস্ট, হাউস টিউটর, তাদের কোথায় সময়, আপনারা একটু যদি ছেড়ে দেন, একটু যদি উদারনৈতিকভাবে দেখেন, তার অন্যান্য অবদান আছে রাষ্ট্রীয় ক্ষেত্রে। তো শিক্ষকদেরকে যদি প্রমোশন দিতে হয়, তার অন্যান্য অবদান আছে রাষ্ট্রীয় ক্ষেত্রে, তার গবেষণা প্রবন্ধ না থাকলেও হবে, তাহলে তো এখানে আমাদের কোনো দিন সেন্টার অফ এক্সেলেন্স জন্ম নেবে না। আরেকটি কথা না বললেও নয়, উই শুড, স্যার যেটা বললেন সংসদের কথা, আমাদের যারা উচ্চ পর্যায়ে যাবেন, মন্ত্রী, প্রধানমন্ত্রী, দে শুড গার্ড দেয়ার ল্যাঙ্গুয়েজ। আপনি দেখেন, আমার খুব দুঃখ পেয়েছে, আমার বিদেশে থাকা আমাদের যারা অ্যাডমায়ারার, বিদেশি কিছু যারা বাংলাদেশে কাজ করেছেন, তারা দুইটা বিষয় প্রচণ্ড কষ্ট পেয়েছেন। আজকে আমাকে একজন বলেছেন, আমাদের এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে ছিলেন, উনি বাংলা কিছুটা বলতে পারতেন, শিখিয়েছেন, ওনাকে শেখানো হয়েছে ওয়াশিংটন ডিসিতে থাকার সময়। উনি এখন একটা ল্যাটিন আমেরিকান কান্ট্রিতে চলে গিয়েছেন পোস্টিং নিয়ে। উনি আমাকে বললেন যে তোমাদের যে টেলিকমের যে স্টেট মিনিস্টার, সে যে কথাগুলো বলল, যে এইটা কথাগুলো শোনার পরে টেলিকম সেক্টরে, টেকনোলজি সেক্টরে তোমাদের তো কোনো ইনভেস্টমেন্ট আসবে না। সো ওয়ান শুড বি গার্ডেড। আমার অনেক রাগ থাকতে পারে, আমি আপনার বিরুদ্ধে অনেক রাগ থাকতে পারে, বাট আমি যদি চিন্তা করি যে আমি আপনার সাথে যুদ্ধ করার ক্ষেত্রে যে অস্ত্রগুলা ব্যবহার করলাম, সেই অস্ত্রগুলা ব্যবহার দেখে আমার কিন্তু পাশে 100 জন লোক কিন্তু আমার বিরুদ্ধে মানে আমাকে আন্ডারমাইন করতে পারে, তখন আই মাস্ট গার্ড মাই ল্যাঙ্গুয়েজ। যেই দেশের একটা অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে সম্মানিত বাংলাদেশি হিসাবে বিবেচিত এ যাবৎকালে বিদেশে, যে প্রধান উপদেষ্টা যদি বলতে পারে যে বাংলাদেশের সকল লোক হচ্ছে জালিয়াত, তো সেই দেশে কিভাবে বিদেশি পুঁজি আসবে আপনি আমাকে বলেন। ইয়েস, আমাদের অনেক সমালোচনা আছে, স্যার এবং আমি, ছাত্র এবং শিক্ষক যখন একসাথে হব, যখন আমরা কনফাইড করব একে অপরের কাছে, অনেক কথা বলবো, কিন্তু আমি যখন পাবলিক কিংবা ন্যাশনাল টিভিতে এসে আমি যখন আমার দায়িত্ব হবে, ইটস এ এফডিআই হাংরি কান্ট্রি, ইটস এ গ্রোথ ক্যাপিটাল হাংরি কান্ট্রি, সবচেয়ে বেশি চিন্তা করতে হবে জনাব তারেক রহমানকে, আমি কিভাবে আরও পুঁজির সংবর্ধন করব, আমার ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদেরকে টাকা দিব,
অভাবগ্রস্ত স্ট্রিমগুলোতে টাকা প্রবাহিত করব, সেই আসপেক্টে এই ধরনের কথা উই মাস্ট গার্ড আওয়ারসেলভস। আমি আরেকটা অনুরোধ রাখতে চাই, আমাদের মন্ত্রীরা, আমাদের প্রধানমন্ত্রী তো কথা এমনি কম বলেন, আমরা সংবাদ সম্মেলনে দেখেছি, প্রধানমন্ত্রী ইলেক্ট অফকোর্স, সেই ক্ষেত্রে প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য বেস্ট হবে ওই 2007-08-এর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মতো স্পোক্স পার্সনের মাধ্যমে কথা বলা। যত কম কথা বলবে মন্ত্রীরা, যত কম কথা বলবে মাননীয় গভর্নররা, যত কম কথা বলবে আমাদের কন্ট্রোলিং মিনিস্ট্রির লোকেরা। আপনার কাছে আমার এটা জানার এবং ডক্টর সেলিম জানার কাছেও আমি জানতে চাইব যে মন্ত্রীদের কিন্তু যদি ধরেন তারা যদি মিডিয়াতে না যান, ফেস না করেন, তাহলে তার পারফরমেন্স, তার যোগ্যতা, সে কি উনি কি করছেন কিন্তু বোঝাও যাবে না। উনি করতে পারেন প্রতিদিন একটা জায়গা আছে, কিন্তু আমাদের এখানে মন্ত্রীদের কোনো মন্ত্রী অতি কথন, আর কোনো মন্ত্রীকে কেউ তাদের চেহারাও কোনোদিন দেখে নাই। না, তারা কোনো ভারতের মতো জনতার আদালত করতে পারেন। মিডিয়া ক্যান বি ওয়ান অফ ইউর পিলার্স। সারা পৃথিবীতে গণতান্ত্রিক সমাজে মিডিয়া একটা পিলার, আইন বিভাগ একটি পিলার, পিলারগুলোকে আপনি সচল করেন। কিন্তু আপনি প্রতিদিন টিভির সামনে, বিদেশে কিন্তু জানেন আপনাকে সন্দেহ করবে, আমার প্রতিষ্ঠান কিন্তু আমাকে সন্দেহ করে। আমি যদি দিনের বেলা কোনো টিভিতে যাই, দিনের বেলা কোনো সভা সমিতিতে যাই, আমাকে বলবে উনি কাজ করে কখন। যে কোনো লোক কিন্তু, বাচ্চা ছেলেরা ওরা কিন্তু সন্দেহ করবে। সুতরাং মন্ত্রীদের এই ধরনের অনেক মন্ত্রী তো আছে প্রতিদিন মিডিয়াকে তার ডেকে এনে কথা বলেন। এই ধরনের বিকাশমান অর্থনীতিতে দে শুড স্পেন্ড 28 hours out of 24 hours available টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি। নাহলে আপনি কিভাবে ইকোনমিক রিকভারি, স্যার যেটা শুরুতেই বলেছেন, এবং জনাব তারেক রহমানও বারবার বলেছেন যে আমার প্রধান কাজ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার পরেই, এস্টাবলিশ করার পরেই আমার যে অর্থনৈতিক পুনরুদ্ধার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি ঠাকুরগাঁও থেকে যখন সৈয়দপুর এয়ারপোর্ট থেকে প্লেনে উঠেছেন তখনই বলেছেন ইকোনমিক রিকভারি হবে নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে স্পোক্স পার্সনের মাধ্যমে কথা বলেন। এই যে আমাদের জানেন, আমি একটা কথা বলি স্যারের সম্মানে, এখানে ছাত্র হিসাবে, আমাদের রয়টার্সের নাম শুনেছেন আপনি, আমরা রয়টার্স মানি 2000 ব্যবহার করতাম ডিলিং রুমে, ট্রেজারিতে। তো ডয়েটস বুন্ডেস ব্যাংকের প্রধান ফ্রান্সে এসেছেন, এসে ইন্টারেস্ট রেটের ব্যাপারে একটা বক্তব্য রেখেছেন। এইটা ফ্রান্সের যে সাংবাদিক রয়টার্সের, সে মিস ইন্টারপ্রিট করেছে ট্রান্সলেশন করার সময়। তাতে করে মানে তখন ছিল ফ্রান্সের মুদ্রা, একক মুদ্রা, সেই মুদ্রার কয়েক হাজার পিপ বলে আমরা শতাংশ ডাউন হয়ে গেছে। পরে রয়টার্স লাল কালিতে সন্ধ্যা থেকে আমরা দেখলাম ডিলিং রুমে কন্টিনিউয়াস কারেকশন দিচ্ছে, ট্রান্সলেশন এরার, ট্রান্সলেশন এরার, ট্রান্সলেশন এরার। ডয়েটস বুন্ডেস ব্যাংকের প্রধান এই কথা বলেনি ইন্টারেস্ট রেটের ব্যাপারে। সো আপনি কিন্তু ইম্প্যাক্টটা চিন্তা করবেন। একদম প্রতিদিন এসে বলি আমি এই ব্যাংকটা ভালো করছে না, এই ব্যাংকে রান হবে, অর্থনীতির এই সমস্যা, ওই মন্ত্রী ভালো করছে না, বিরোধী দল এই করছে না, কিংবা আমাদের জাতি হচ্ছে মোট জালিয়াত জাতি, আমাদের টেলিকম সেক্টরের সব হচ্ছে চোর, তাহলে তো কে বিনিয়োগ করবে বলেন? ডক্টর সেলিম জাহান, আমি মনে করি যে হ্যাঁ, সেই জায়গায় আমার মনে হয় যে অন্তরায় বা সামনে যে সমস্যাগুলো আছে তার কয়েকটা নিয়ে বলি। প্রথম কথাটা হচ্ছে যে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠান আছে, বিভিন্ন প্রতিষ্ঠান, তার কিছু কিছু স্বাধীনতা সংরক্ষণ করতে হবে, এবং এটা মনে হয় যে একেবারে একটা কার্যকর সরকারের পূর্বশর্ত। যেমন বিচার বিভাগের স্বাধীনতা, যেমন বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের ব্যাপারে প্রশ্ন উঠেছে, এবং এটা দিতে হবে, কারণ সব দেশেই কেন্দ্রীয় ব্যাংকের একটা স্বায়ত্তশাসন থাকে। এই স্বাধীনতাগুলো দিলে পরে কিন্তু এর মাধ্যমে অনেক কিছু আমরা অর্জন করতে পারবো। এই যে সহিংসতার কথা বলা হচ্ছে, এবং আমরা যে দেখতে পাচ্ছি যে বিচার কাজ করছে না বিচার বিভাগ, এই স্বাধীনতা দিলে এবং বিচার বিভাগের কার্যক্ষমতার যদি বাড়ানো যায়, তাহলে কিন্তু মানুষ যদি ন্যায্যভাবে বিচার পেতে শুরু করে, তখন কিন্তু অনেক কিছু আমরা অর্জন করতে পারবো। এক। আর 2 নম্বর যে কথাটা আপনি বললেন যে আমাদের সামনে কি কি অন্তরায় আছে, বিশেষত আমি যদি অর্থনৈতিক অন্তরায়ের দিকে যাই, আমি সমস্যাটাকে 3 দিক থেকে দেখি। একটা হচ্ছে যে কতগুলো থাকবে প্রবহমান সমস্যা, যেমন আমাদের দারিদ্র্য প্রবহমান, আমাদের অন্যান্য যে জায়গায় বঞ্চনা আছে এগুলো প্রবহমান,
মানব উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত প্রবহমান, এটা 10 বছর আগে ছিল, 20 বছর আগে ছিল, তো সেইগুলোকে আমরা পেছনে রাখতে পারবো না, সেগুলোকে আমাকে একেবারে সবসময় এটা সমাধানের জন্য কাজ করতে হবে। দ্বিতীয়ত, কতগুলো সমস্যা আছে যেগুলো ঘনীভূত সমস্যা, যেমন অসমতা, ক্রমান্বয়ে কিন্তু এটা গভীরতর থেকে গভীরতর যাচ্ছে। আজকে বাংলাদেশের মোট সম্পদের 58% একেবারে উচ্চতম 10% মানুষের কাছে, আর নিচের দিকে যে 50% মানুষ আছে, মানে অর্ধেক জনগণ, তার কাছে বাংলাদেশের সম্পদের মাত্র 4%। তো এই অসমতা তো চলতে পারে না। সেই সঙ্গে সঙ্গে ফলাফলের সঙ্গে সঙ্গে সুযোগের অসমতা আছে। আমরা শিক্ষায় অসমতা দেখছি, স্বাস্থ্যে অসমতা দেখছি, এবং এটা ক্রমান্বয়ে বাড়ছে। তো এটাকে আমি মনে করি যে একটা ঘনীভূত সমস্যা। আমরা জলবায়ু পরিবর্তনের কথা বলছি বেশ কিছুদিন যাবত, মানে 10 বছর 15 বছর যাবত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা ঘনীভূত হচ্ছে। আরেকটাকে আমি বলি যে আবির্ভূমান সমস্যা, ইংরেজিতে আমরা যেটাকে বলি এমার্জিং, উদীয়মান। উদীয়মানটা আমি ঠিক বলি না, আমি বলি যেহেতু আবির্ভূত হবে, আবির্ভূমান। তো সেখানে সমস্যার যেগুলো, তার মধ্যে যেমন আপনাকে এখন থেকেই কৌশল বার করতে হবে যে আমি যখন স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে যাব, এবং এই বছরেই আপনি কি করছেন, আপনার কোনো কৌশল আছে কিনা। আমরা যারা আমাদের বাণিজ্য সহযোগী যারা দেশ আছে, তাদের সাথে কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা। এই বিশ্ববাজারে আমাদের কিন্তু অনেক প্রতিযোগিতা, আমরা সবসময় ভারতের কথা বলি, ভিয়েতনাম এক বড় প্রতিযোগী, ক্যাম্বোডিয়া প্রতিযোগী পোশাক শিল্পের সাথে, সেটা আমরা করছি কিনা। দ্বিতীয়ত, খেয়াল রাখতে হবে যে বর্তমানে অর্থনৈতিক জাতীয়তাবাদ খুব বিস্তৃত হচ্ছে। বড় বড় দেশগুলো, পরাশক্তিগুলো এককভাবে, একপাক্ষিকভাবে, দ্বিপাক্ষিকভাবে তারা বিভিন্ন সমস্যার সমাধান করতে চাইছে। তারা বহুপাক্ষিক ব্যবস্থায় আর বিশ্বাসও রাখছে না, সেটা করছেও না। তো আমাদের মতো দেশের এই একপাক্ষিক দ্বিপাক্ষিকভাবে যদি আমরা ব্যবস্থা গ্রহণ করতে চাই বা আলাপ আলোচনা করতে চাই, আমরা কিন্তু বিভিন্ন জিনিস হারাবো। তো সেইখানে এটাকে আমাদের একটা সমস্যার মধ্যে আমাদের নিতে হবে। আরেকটা হচ্ছে যে শেষ কথা যেটা বলতে চাই, আমরা রাজনৈতিক গণতন্ত্র অর্জন করেছি, আমরা রাজনৈতিক গণতন্ত্রের কথা খুব বলি, নির্বাচন, তারপরে সেখান থেকে সরকার গঠন, আমাদের সংসদ, কিন্তু আমাদের সমাজের একটা বড় সমস্যা থেকে যাচ্ছে অর্থনৈতিক গণতন্ত্র, মানে অর্থনৈতিক দিক থেকে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, যেখানে আপনি সম্পদের ক্ষেত্রে, সুযোগের ক্ষেত্রে একটা গণতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। যেখানে মনে করুন মামুন কৃষির কথা বলেছে, আমরা প্রত্যেকেই জানি যে গত অন্তত 35-40 বছর এই একটি খাত যেটি ক্রমাগতভাবে বঞ্চিত হয়েছে, কেউ এতে মনোযোগ দেয়নি। তো এই যে অর্থনীতির যে একটা গণতন্ত্র আছে, এবং এটার জন্য সমতার আছে, সাম্য আছে, এখানে সম্পদের সমতার কথা বলা হচ্ছে, অন্যান্য যে সমস্ত সুযোগের, বিশেষত মামুন যেটা বললেন যে তথ্য প্রযুক্তির যে অসমতা বাংলাদেশে, এটা তো শিক্ষাক্ষেত্রে শিক্ষার মানকে আপনার প্রভাবিত করছে। তো এই যে অর্থনৈতিক গণতন্ত্র, আমার মনে হয় যে এটার কথা এই বর্তমান যারা সরকার গঠন করতে চাচ্ছেন তারাও বলেছেন, কিন্তু এটাকে রাজনৈতিক গণতন্ত্রের সঙ্গে সঙ্গে তাদের অর্থনৈতিক কর্মসূচির মধ্যে নিয়ে আসা দরকার। আমি স্যারের সাথে একটু যোগ করতে চাই, যেটা আপনি শুরুতে আমাকে ধরিয়ে দিয়েছেন, শিক্ষা এবং স্বাস্থ্য। সেই ক্ষেত্রে যে আমি এখানে 3 লাইনে বলার চেষ্টা করছি। একটা হচ্ছে যে উই মাস্ট বি মোর অ্যাটেন্টিভ টুয়ার্ডস হাউ ডু উই হ্যান্ডেল দ্য ওয়ার্ড কল ইসলাম। ওকে, এখন যেমন আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সজ্ঞানে হোক অজ্ঞানে হোক, একটা পলিটিক্যাল ইসলামকে প্রমোট করার চেষ্টা করেছে, যেটা অন্যান্য ইসলামিক দেশগুলোতে আমরা দেখতে পাচ্ছি না এখন আর। পলিটিক্যাল ইসলাম ক্যান বি, if it is mishandled in a less educated or less governed country or weak governed country, it can come up as a dangerous weapon, হ্যান্ডেল করার মতো না। দ্বিতীয় হচ্ছে আমরা মেন স্ট্রিমিং দ্য এডুকেশন, যেখানে আমিও কিছুটা কাজ করেছিলাম আগের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে, অনেক আগে, প্রায় 15 বছর আগে। সো তখন সেটা দেখেছি যে হাউ ডু উই হ্যান্ডেল দিস মাদ্রাসা এডুকেশন, মেন স্ট্রিমিং দ্য এডুকেশনের নামে আমরা অনেক কিছু জিনিস আমাদের দৃষ্টির অগোচরে সম্পাদিত হয়েছে। তারা এলিনেটেড হয়ে গেছে আমাদের কাছ থেকে, কিংবা ইংলিশ
এডুকেশন থেকে, কিন্তু তারা আবার নিজস্ব আমরেলা খুঁজে পেয়েছে কিছু ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলের তত্ত্বাবধানে। সেইটা নিয়ে আমার মনে হয় শিক্ষাঙ্গনে এবং শিক্ষা ব্যবস্থার আলোকে নতুনভাবে ভাবার সময় এসছে একটা। দ্বিতীয় আরেকটা জিনিস আমরা দেখেছি যে স্পোর্টস অ্যান্ড কালচার, এটা আমাদের সময় প্রচণ্ডভাবে ছিল। ইউনিভার্সিটিগুলোতে, কলেজগুলোতে কালচারাল কম্পিটিশান, ডিবেট কম্পিটিশান। আমাকে ভারতের, আমি যখন এই প্রিন্স করিম আগা খানের সাথে আগা খান একফেডের হয়ে ভারত ভিজিটে যাই, তখন মিনিস্টার ইন দ্য ওয়েটিং ছিলেন কিরণ রেড্ডি, পরবর্তীকালে হায়দ্রাবাদের চিফ মিনিস্টার হয়েছিলেন। উনি তখন মানব সম্পদ মন্ত্রী ছিলেন। উনাকে সরকারের পক্ষ থেকে মনমোহন সিং দায়িত্ব দিয়েছিলেন টু বি দ্য মিনিস্টার ইন দ্য ওয়েটিং ডিউরিং দ্যাট ভিজিট অফ প্রিন্স করিম আগা খান। সো তখন উনি আমার ভাগ্যক্রমে, আমি সৌভাগ্যক্রমে ওনার পাশে বসেছিলাম। তো উনি হায়দ্রাবাদে প্রচণ্ডভাবে স্পোর্টসকে এনকারেজ করেছেন। উনি আমাকে একটা কথা বলেছিলেন, আজকে প্রায় 20 বছর, 2006 সালে বোধহয় আমি গিয়েছিলাম এই ভিজিটটাতে। আগা খান একাডেমি করার সময় কমিটির আমাকে সদস্য বানানো হয়েছিল। সো তখন উনি আমাকে বলেছিলেন, জানো স্পোর্টস ইজ দ্য অনলি লেভেলার। স্পোর্টস তোমাদেরকে কি শেখায় জানো? হারা জেতা, হারানো শেখায়। যে গ্রেসফুলি কিভাবে আমি প্রচণ্ড ভালো খেলবো, কিন্তু আমি জানি ডিপ ইন টু মাই হার্ট ওর হেড আমাকে হারতে হবে, এটা শেখানোর খুব দরকার এইটা। আর এই যে আমি একটু জানতে চাই, যে আমি আগেও বলেছি উনি মুসকে এসেছেন একজন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাকে, ক্যাবিনেট মেম্বার না, সচিবকে, যেই মিটিংয়ে, অন্তর্বর্তীকালীন সরকারের মিটিংয়ে সিদ্ধান্ত হলো যে স্কুলে মিউজিক টিচার থাকবে না, তারপরে দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর সম্মতি নিতে হবে না, পরে যদিও পানি ঘোলা হওয়ার পর ওনারা বলেছেন না, একটা কাউন্সিল করা হচ্ছে, ফিজিক্যাল টিচার থাকবে না। এই মিটিংটাতে কারা কারা ছিল আমার খুব জানতে ইচ্ছে করে, একটা গান আছে না, আমার খুব জানতে ইচ্ছে করে। সো এই প্রেক্ষিতে আমি মনে করি ওই যে কিরণ রেড্ডি আমাকে বলেছিলেন স্পোর্টস, এই যে আমাদের ক্রিকেটটা নিয়ে কি হলো, ঠিকই পাকিস্তান ভারত খেলছে, আমরা কিন্তু নাই, একটা উদীয়মান ক্রিকেট প্লেয়িং নেশন। আমি যখন গঠন করছি আমার লোকজনকে, আমরা কি করলাম? এটা কি ক্রিকেটারদের জিজ্ঞেস করা হয়েছে, নাকি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় নিজে সিদ্ধান্ত নিয়েছেন? দ্বিতীয় হচ্ছে, আজকে সবাই মুক্তিযোদ্ধারা, যারা মুক্তিযুদ্ধ করেছেন, রেমনেন্টস অফ দ্য মুক্তিযোদ্ধা বলা যায় শেষ পর্যায়ের, এবং যারা কালচারাল ব্যক্তিত্ব, তারা খুব দুঃখ প্রকাশ করছেন। আমাদের যদি শিল্প সংস্কৃতিকে আমরা এগোতে দিতাম, প্রতিদিন যদি ডিবেট হতো, বিশ্ব সাহিত্য কেন্দ্র মতো যদি অনেকগুলা কেন্দ্র হতো যেখানে মুক্ত বুদ্ধির চর্চা হবে, স্যার যেটা বলেছেন একে অপরের সহ্য ক্ষমতা বাড়বে, সেটা যদি থাকতো, সেই ক্ষেত্রে আমাদেরকে নতুন যেহেতু সুযোগ পেয়েছি, আমাদের ক্রীড়া এবং সংস্কৃতিকে আবার বিস্ফোরণ ঘটাতে হবে। ডক্টর সালিম জাহান, আমি শেষ কথাই বলি, কারণ আপনার হয়তো সময় শেষ প্রান্তেই আপনি এসে গেছেন। নেতৃত্ব নিয়ে খুব কথা হচ্ছে, তো আমার মনে হয় যে সরকার, দল, জনগণ, এদেরকে নেতৃত্ব দেওয়ার জন্যে নেতাকে কখনো সামনে থাকতে হবে, কখনো পেছনে থাকতে হবে, কখনো পাশে থাকতে হবে। তাকে পেছনে থাকতে হবে সেই সময় যখন তিনি জনগণকে, সরকারকে, দলকে প্রণোদিত করতে চাচ্ছেন, উজ্জীবিত করতে চাচ্ছেন, উৎসাহিত করতে চাচ্ছেন। তাকে পাশে থাকতে হবে তখন যখন জনগণ, সরকার বা দল তার সহায়তা চায়, তখন তাদের হাত ধরতে হবে। আর তাকে সামনে থাকতে হবে যখন জনগণ, দল বা সরকারের উপরে বাইরে থেকে, ভেতর থেকে যখন আঘাত আসবে, সেই আঘাত তাকেই প্রতিহত করতে হবে এবং সেই আঘাত ফেরানোর জন্যে তাকে নেতৃত্ব দিতে হবে। সুতরাং নেতৃত্বের এই ভূমিকায় তিনি কখনোই যেন সবসময় সামনে না থাকেন, কখনো পিছে, কখনো পেছনে, কখনো সে, কারণ পুরো দল এবং জাতিকে সামনে নিয়ে যাওয়া কিন্তু একটা রণক্ষেত্র বা রণযুদ্ধের মতো। সেইখানে তার এই ভূমিকাটি অত্যন্ত সুস্পষ্টভাবে বোঝা দরকার এবং সেই মতো কাজ করা দরকার।
দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মামুন রশিদ এবং ডক্টর সেলিম জান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আজকের শপথ গ্রহণ থেকে শুরু করে কেমন সংসদ চাই, কেমন মন্ত্রিসভা চাই, প্রধানমন্ত্রীকে কেমন দেখতে চাই, সেই আলোচনা আমার দুই অতিথি করলেন। এবং নাগরিক হিসেবে আমি মনে করি ওনাদের এই আকাঙ্ক্ষা, ওনাদের এই চাওয়া অত্যন্ত ন্যায্য। এবং বাংলাদেশের সামনে, প্রধানমন্ত্রীর সামনে, নতুন প্রধানমন্ত্রীর সামনে, সরকারের সামনে প্রধান কাজ বা চ্যালেঞ্জ বাংলাদেশের সকল ক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠা। আমি মনে করি সেটাই প্রধান কাজ হওয়া উচিত। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।